আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি মূলত অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ যারা ২৪-২৫ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বা টার্গেট করে আমাদের এই ভিডিও। আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মানবিক বিভাগের স্টুডেন্টদের বা যারা আমরা পরীক্ষা দিচ্ছি খ ইউনিটে, তাদের জন্য ১৫ মার্কের বাংলা এমসিকিউ এবং ২০ মার্কের রিটেন থাকবে। আমরা ১৫ মার্কের যে বাংলা এমসিকিউ অংশটা থেকে প্রশ্ন আসবে, সেই ১৫ মার্কের বাংলা এমসিকিউ অংশটা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি, তখন ২৪-২৫ সেশনের অ্যাডমিশন স্টুডেন্টদের সময় আছে হাতে মাত্র ১ মাস। অর্থাৎ আজকে আমি ২৫শে ডিসেম্বরে ভিডিওটা করছি, ঠিক ২৫শে জানুয়ারিতে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো স্টুডেন্ট বা যারা আগ্রহ সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাদের কিন্তু অনেক সময় পড়ালেখাটা এলোমেলো হয়ে যেতে পারে, অগোছালো হয়ে যেতে পারে। মনে হতে পারে আমি কিছুই পড়িনি, কি পড়বো এতদিন, বা এখন আমি কি করব। মনে রাখতে হবে, এখন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মিনিট মেপে মেপে তোমাকে পড়তে হবে। কারণ হচ্ছে হাতে কিন্তু সময় আছে মাত্র ১ মাস। তো আমরা এই ১ মাসের মধ্যে কোন টপিকগুলোকে একটু বেশি জোর দেব, কোন টপিকগুলো একটু বেশি আগ্রহ সহকারে পড়বো, সেইটা বোঝানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ সেশনের যে প্রশ্ন, এই ২৩-২৪ সেশনের প্রশ্নটাকে একটু আমরা অ্যানালাইসিস করব এবং এর সাথে ২২-২৩ সেশনের প্রশ্নের কি মিল ছিল, বা ২৪-২৫ সেশনে আমি যে স্টুডেন্ট, আমি কোন টপিকগুলোকে একটু ভালো করে পড়বো সে বিষয়ে আমি একটু কথা বলবো। আমরা ২০২৩-২৪ সেশনের বাংলা যে ১৫টা প্রশ্ন ছিল, সেই ১৫টা প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে অভিধানক্রম, ২ নম্বর প্রশ্নটা হচ্ছে এক কথায় প্রকাশ, ৩ নম্বর প্রশ্ন দ্বিরুক্তি শব্দ, ৪ নম্বর প্রশ্নটা ছিল পাঠ্য বই থেকে, ৫ নম্বর প্রশ্নটা হচ্ছে উচ্চারণ থেকে, ৬ নম্বর প্রশ্নটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে, ৭ নম্বর প্রশ্নটা হচ্ছে বিদেশি শব্দ। উৎস অনুযায়ী আমাদের যে শব্দ ৪ প্রকার বা ৫ প্রকার বলছি, সেখান থেকে বিদেশি শব্দ থেকে প্রশ্ন করা হয়েছে। ৮ নম্বর এবং ৯ নম্বর প্রশ্নটা করা হয়েছে পাঠ্য বই থেকে। ১০ নম্বর প্রশ্নটা পদ প্রকরণ থেকে প্রশ্ন করা হয়েছে বা ব্যাকরণিক শব্দশৈলীর প্রশ্নটা করা হয়েছে। তবে এই প্রশ্নটা কিন্তু পাঠ্য বই থেকে উল্লিখিত একটি বাক্য দিয়েই পদ প্রকরণের প্রশ্নটা করা হয়েছে। ঠিক ১১ নম্বর প্রশ্ন ক্রিয়ার কালেরও একই ঘটনা। ক্রিয়ার কালের এই প্রশ্নটাও কিন্তু পাঠ্য বই থেকে উল্লিখিত একটি লাইনকে ধরে প্রশ্নটা করা হয়েছে। ১২ নম্বর পাঠ্য বইয়ের প্রশ্নটা কিন্তু সিলেবাসের বহির্ভূত ছিল, অর্থাৎ নেকলেস গল্প থেকে, যেটা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। সিলেবাসের আমাদের ছিল, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে যে গদ্য বা পদ্য ছিল তার মধ্যে ছিল না। বাংলা বানান থেকে প্রশ্ন হয়েছে এবং ১৪ নম্বর প্রশ্নটা হয়েছে ধ্বনির পরিবর্তন থেকে এবং ১৫ নম্বর প্রশ্নটা হয়েছে উপসর্গ থেকে। অর্থাৎ এই যে টপিক ১৫টা প্রশ্ন আমি কিন্তু দেখাই দিয়েছি যে কোন কোন টপিক থেকে ২৩-২৪ সেশনে প্রশ্ন হয়েছে। মজার বিষয় হচ্ছে ২২-২৩ সেশনেও এই ২৩-২৪ সেশনের যে টপিক ১৫টা পড়েছিল, এই ১৫টা থেকে কিছু প্রশ্ন রিপিট হয়েছে। রিপিট বলতে ওই টপিক থেকে প্রশ্নটা হয়েছে, ওই প্রশ্নটা হয়েছে প্রশ্নটা ওই টপিক থেকে রিপিট করা হয়েছে। যেমন অভিধানক্রম কিন্তু ২২-২৩ সেশনে প্রশ্নটা পড়েছে। এক কথায় প্রকাশ থেকেও ২২-২৩ সেশনে প্রশ্ন এসেছে। পাঠ্য বই থেকে তো প্রশ্ন আসবে, পাঠ্য বই থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, ওটা আমরা ধরে নিলাম যে প্রতি বছরই আসবে। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়েছে। শব্দ উৎস ২২-২৩ সেশনেও প্রশ্ন হয়েছে, ২৩-২৪ সেশনেও প্রশ্নটা হয়েছে। পাঠ্য বই থেকে প্রশ্ন হয়েছে। পদ প্রকরণ, এই পদ প্রকরণ থেকে ২৩-২৪ সেশনে প্রশ্ন হয়েছে, ২২-২৩ সেশনেও কিন্তু প্রশ্নটা হয়েছে। পাঠ্য বই থেকে প্রশ্ন হয়েছে। ১৩ নম্বরে বানান, এটা ২৩-২৪ সেশনে বানান থেকেও প্রশ্ন হয়েছে, ২২-২৩ সেশনেও কিন্তু বানান থেকে প্রশ্ন হয়েছে। তাহলে আমি যদি ২২-২৩ সেশনকে এবং ২৩-২৪ সেশনকে একটু এক করার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে কিছু টপিক নির্ধারিত, এবং এই নির্ধারিত টপিকগুলোর মধ্যে অভিধানক্রম, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, শব্দের উৎস ভান্ডার অনুযায়ী বিদেশি শব্দ, পদ প্রকরণ, বানান। তাহলে আমি যদি বলি পাঠ্য বইকে ছাড়াই যদি আমি ব্যাকরণের অংশগুলো বলি, তাহলে বানান, পদ প্রকরণ, শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, অভিধানক্রম, ১, ২, ৩, ৪, ৫, ৬, এই ৬টা প্রশ্ন কিন্তু ২৩-২৪ সেশনেও আমরা পেয়েছি এই টপিকগুলো থেকে। পাঠ্য বই সহ এটার পরিমাণ দাঁড়াবে ১০টার ওপর। এরপরে ২২-২৩ সেশনে এবং ২৩-২৪ সেশনের চাইতে ২২-২৩ সেশনে এক্সট্রা কিছু প্রশ্ন হয়েছে। সে প্রশ্নগুলা কি? একটা হচ্ছে সমাস, সন্ধি, বাগধারা, নাটক, উপন্যাস এবং সমার্থক শব্দ। এই টপিকগুলা থেকে ২২-২৩ সেশনে প্রশ্নটা ছিল। একটা মজার বিষয় হচ্ছে ২৩-২৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক লাল সাল এবং উপন্যাস, নাটক হচ্ছে এবং উপন্যাস, অর্থাৎ নাটক যে সিরাজউদ্দৌলা,
এবং উপন্যাস যে লাল সালু এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হয়নি, কিন্তু 22-23 সেশনের প্রশ্ন হয়েছে। আমাদের প্রশ্ন না হলেও আমাদের ধরে রাখতে হবে যে নাটক উপন্যাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি কথা বলি 22-23 সেশন আর 23-24 সেশন, এই দুই সেশনের প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে খ ইউনিটের একটা বিষয় খুব ভালো মতো পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে কিছু ব্যাকরণের টপিক থেকে প্রশ্ন আসছেই। কেন আসছে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নটা আসছে আমি অ্যানালাইসিস করে দেখেছি। আমাদের এইচএসসি দ্বিতীয় বর্ষে বাংলা যে দ্বিতীয় পত্র, আমাদের যে 6টা আমাদের ব্যাকরণিক অংশ থাকে এবং 7 নম্বরে থাকে হচ্ছে পারিভাষিক শব্দ। 1 নম্বরে আমাদের থাকে একাডেমিকে উচ্চারণ, 2 নম্বরে থাকে বানান, 3 নম্বরে থাকে পারিভাষিক ব্যাকরণিক শব্দ শ্রেণী, 4 নম্বরে থাকে হচ্ছে সমাস বা উপসর্গ প্রত্যয়, 5 নম্বরে থাকে হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ, 6 নম্বরে থাকে হচ্ছে বাক্যের শুদ্ধিকরণ এবং 7 নম্বরে থাকে হচ্ছে পারিভাষিক শব্দ। আমি বলবো আজকে যখন 1 মাস তোমার পরীক্ষার আছে তখন তুমি আজকে ব্যাকরণিক আইটেম অবশ্যই সবগুলাই তোমাকে পড়তে হবে। তুমি অবশ্যই ধ্বনির পরিবর্তনকে বাদ দিয়ে তোমার অ্যাডমিশন হবে না, সংখ্যাবাচক শব্দকে বাদ দিয়ে তোমার অ্যাডমিশন হবে না। সব ছোটখাটো টপিক কিন্তু তোমাকে দখলে রাখতে হবে। তবে কিছু টপিকের গুরুত্ব এই মুহূর্তে তোমাকে অনুভব করতে হবে, কারণ সেই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন হয়। বিশেষ করে আমরা 22-23 সেশন এবং 23-24 সেশন, এই দুটো সেশনের প্রশ্ন খুঁজতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উচ্চারণ একাডেমিকে ছিল, পারিভাষিক শব্দ একাডেমিকে ছিল, শব্দ গঠন একাডেমিকে ছিল, তবে সেভাবে বিদেশি শব্দ ছিল না। তবে এটা আবার ধরলাম এটা ছিল না, ধরে নিলাম, তাহলে থাকছে এক কথায় প্রকাশ ছিল না। অভিধান ক্রম ছিল, পারিভাষিক শব্দ ছিল, উচ্চারণ ছিল, পদপ্রকরণ আমাদের একাডেমিকে ছিল, বানান আমাদের একাডেমিকে ছিল। এই প্রশ্নগুলা কিন্তু 22-23 সেশনেও রিপিট হয়েছে। এই জন্য আমি বলবো 22-23 এবং 23-24 সেশনের প্রশ্ন গবেষণা করে আমরা দেখেছি একাডেমিক টপিকগুলোকে অবশ্যই এই মুহূর্তে গুরুত্ব দিয়ে খাতায় লিখে একদম হাতে কলমে এমসিকিউ পড়ার পাশাপাশি হাতে কলমে লিখে লিখে পড়া শুরু করতে হবে। একটা মিনিট, একটা সময়, একটা ক্ষণও কিন্তু এই মুহূর্ত থেকে নষ্ট করা যাবে না। তার মানে ব্যাকরণিক আইটেম আমি সবই পড়বো, তবে আমাদের একাডেমিক টপিকগুলোকে একটু ফোকাসে রেখে। এবার আসি মেমোরাইজিং অংশ নিয়ে, অর্থাৎ মুখস্থ অংশ নিয়ে। মুখস্থ অংশের টপিক কিন্তু হাতে গোনা 4টা বা 5টা। আমরা যদি এক কথায় প্রকাশের কথা বলি, বিপরীতার্থক শব্দের কথা বলি, বাগধারা বলি, পারিভাষিক শব্দ বলি, এই যে 4টা-5টা টপিক আছে, এই টপিকগুলো সমার্থক শব্দ বলি, এই টপিকগুলা 5টা টপিক বা 6টা ধরলাম, অনুবাদ সহ আমরা ধরলাম 6টা। এই 6টা টপিককে আমাকে খুব ভালো করে পড়তে হবে। এই 6টা টপিক থেকে আমি মিনিমাম 5টা নাম্বার কমন পাবো, বা 4 নাম্বার কমন পাবো, বা 3 নাম্বার কমন পাবো। তার মানে আইটেম কম, কিন্তু আমার প্রশ্নের কমন পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। যদিও কঠিন, তবুও কিন্তু মেমোরাইজিং অংশ থেকে তোমাকে ভালো দখল নিতে হবে। এবং এই মেমোরাইজিং অংশে যে ভালো করবে, মেমোরাইজিং অংশে যে 4 নাম্বারের প্রশ্ন বা 5 নাম্বারের যদি প্রশ্ন থাকে, এখানে যে ভালো করবে সে অবশ্যই তার পরীক্ষাটা ভালো হবে। বাংলা অংশে তার পরীক্ষা অবশ্যই ভালো হবে, কারণ মেমোরাইজিং অংশ যার দখলে, বাংলা অংশ এবং ইংরেজি অংশ, বিশেষ করে 2 জায়গার মেমোরাইজিং অংশ যাদের দখলে, তারা অবশ্যই নিঃসন্দেহে পরীক্ষা ভালো করে। এবার আসি পাঠ্য বই নিয়ে। পাঠ্য বই কিন্তু আমাদেরকে অনেকটা ছোট করে দেওয়া হয়েছে। আমাদের 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক এবং একটা উপন্যাস। কিন্তু আমাদের এই 7টা গদ্যের মধ্যে আবার 52 দিনগুলি তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। 52 দিনগুলি আমরা না পড়লেও হয়তো বা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার মানে আমি যদি ধরি 6টি গদ্য, 7টি পদ্য, একটি নাটক, একটি উপন্যাস, এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু 4টা বা 5টা আসছে। তার মানে অনেক আইটেম, প্রায় 70টা মতো আইটেম আমাদের অ্যাডমিশনে পড়া লাগে। কিন্তু এই মুহূর্তে আমি প্রয়োজনে আমরা কয়েকটা আইটেমকে একটু প্রয়োজনে প্রথম সারিতে রাখবো। একটা হচ্ছে পাঠ্য বই, সংক্ষিপ্ত সিলেবাসে 6টি গদ্য, 7টি পদ্য, একটি নাটক, একটি উপন্যাস। এরপরে আমরা প্রয়োজনে রাখবো হচ্ছে একাডেমিক যে ব্যাকরণিক টপিক, সেই একাডেমিক ব্যাকরণিক টপিকগুলোকে খুব খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ সেই টপিকগুলো থেকে প্রশ্নের পরীক্ষা আসার সম্ভাবনাটা অনেক বেশি। এবং আমরা মেমোরাইজিং অংশ, অর্থাৎ আমাদের এই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই টপিকগুলোকে আমাদের একটু আলাদা করে পড়তে হবে, তাতে করে আমাদের প্রশ্ন ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা প্রশ্ন যেন আমার দখলে থাকে। অনেক ব্যাকরণিক টপিক আছে। এরপরেও এত পড়ার পর আমরা ফাইনাল সাজেশন হিসাবে কারোর থেকে প্রশ্ন আমরা 2 বছরে দেখতে পাইনি, কারোরটা আমরা একটু পড়তে হবে। কারো গুরুত্বপূর্ণ টপিক প্রকৃতি প্রত্যয় আমরা 23-24 সেশন কিংবা 22-23 সেশনেও কিন্তু আমরা দেখতে পাইনি, তবু আমাদের টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের পড়তে হবে। বাক্য প্রকরণ বা শ্রেণী বিভাগ, এটা আমরা একাডেমিকে পড়েছি, এটা একটু আমাদেরকে পড়ে রাখতে হবে। ক্ষয়িষ্ণু প্রশ্নটা যে কোনো মুহূর্তে আমরা দেখতে পাই। এবং ধ্বনি, বর্ণ, অক্ষর, এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে। তাহলে অতিরিক্ত টপিক, যে টপিকগুলো থেকে 2 বছরের প্রশ্ন হয়নি,
কিন্তু হবে না বলা যাবে না। কোন টপিক থেকে প্রশ্ন হবে, কোন টপিক থেকে প্রশ্ন হবে এটা বলা কঠিন। তবে আমরা চেষ্টা করবো একটু ফাইনাল সাজেশনের মতো করে একটু গুরুত্বপূর্ণ টপিকগুলোকে সামনে নিয়ে যদি আমরা এই মুহূর্তে একটি মাস পড়াশোনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। 2 সেশনের প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি, একাডেমিক টপিকগুলোকে গুরুত্ব দিতে বলেছি। পাঠ্য বইকে আমরা আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে পাঠ্য বই পড়ার সময় যদি কখনো কোনো ব্যাকরণিক আইটেম পাওয়া যায় তাহলে সেটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। মানে যদি মনে হয় আমার যে এই লাইনটা একটু ব্যাকরণের মতো করে হয়তো বা এই ওয়ার্ডটা কোন ভাষার, আরবি ভাষার নাকি ফার্সি ভাষার নাকি হিন্দি ভাষার না উর্দু ভাষার, কিংবা এইটার উচ্চারণটা কেমন হবে বা এই দ্বিরুক্তি শব্দটার নাম কি, এই যে দেখি আমরা পদ প্রকরণের এই প্রশ্নটা কিন্তু পাঠ্য বইয়ের উল্লেখিত লাইন থেকে করা হয়েছে। আবার ক্রিয়ার কালের এই প্রশ্নটা কিন্তু পাঠ্য বইয়ের উল্লেখিত লাইন থেকে করা হয়েছে। তার মানে পাঠ্য বইটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে হয়তো বা ব্যাকরণ অংশেতে যেও কিন্তু আমরা পাঠ্য বইয়ের ব্যাকরণটা কমন পেয়ে যাব। আশা করি আমার এই কথাটুকু বুঝতে পারা গেছে। আমি বোঝাতে চাচ্ছি যে শেষ মুহূর্তে এসে একটু গোছানো পড়াশোনা করলে আমাদের কিন্তু এতদিনের প্রিপারেশন, এতদিনের পরিশ্রমের ফল আমরা ইনশাআল্লাহ পাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা ভালো হবে। অন্যটা এমসিকিউ অংশের মধ্যে আমরা যদি 12 নাম্বার 13 নাম্বার মানে পাওয়ার মতো করে পরীক্ষা দিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা মনে করবো আমরা ভালো হয়েছে। বাকি সাবজেক্টগুলো ইংলিশ এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা ভালো হলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চান্স হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অথবা পড়বো। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশ নিয়ে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশের জন্য আমরা কোনগুলো বেশি গুরুত্ব সহকারে বলবো সেটা নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনি বাংলা পেজের সাথে থাকবেন এবং জনি বাংলার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের হয়তোবা ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।